আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে স্বাধীনতার একদম প্রাক্কালে যখন পাক হানাদার বাহিনী বুঝতে পারে যে তাদের আসলে আ পরাজিত হওয়া ছাড়া কোনো উপায় নেই, তখন তারা পরিকল্পিতভাবে বাংলাদেশের যে সকল সূর্য সন্তানেরা ছিলেন, যে সকল মেধাবী সন্তানরা ছিলেন, তাদেরকে চিহ্নিত করে হত্যা করা হয়। সেই সকল বুদ্ধিজীবীদেরকে ভিডিওর শুরুতেই শ্রদ্ধা জানাই এবং সেই সাথে ঘৃণা জানাই বর্বর পাকিস্তানিদের প্রতি আরকি। গত ২ দিন বাংলাদেশে আ অনেক চড়াই-উতরাই রাজনৈতিক মাঠে অনেক চড়াই-উতরাই হয়েছে এবং নতুন কিছু প্রশ্ন জন্ম হয়েছে এবং সামনে কি হতে চলেছে এগুলো নিয়ে বেশ উদ্বিগ্ন দেখা দিচ্ছে আরকি। তবে তার আগে ২ টো বিষয় নিয়ে কথা বলতে চাই। একটা বিষয় হলো যে সম্প্রতি জামাতে ইসলাম এখন নিঃসন্দেহে ফিল্ড ভালো। তারা একদম গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গাতে মোটামুটি একটা ভালো ফিল্ড তারা তৈরি করে ফেলেছে বা একটা গ্রহণযোগ্যতার জায়গায় এসছে। তাদের একটা ভালো গ্রহণযোগ্যতা আছে জন্যই কিন্তু বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদেরকে আসলে প্রতিপক্ষ ভাবছে এখন। আদারওয়াইজ অন্যান্য সময় কিন্তু এত প্রতিপক্ষ তাদেরকে ভাবত না। তো যাই হোক, সম্প্রতি দেখা গেল যে আ একজন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, যিনি বিএনপির একজন বর্ষিয়ান নেতা ছিলেন। সেই বর্ষিয়ান নেতাকে তারা আ জামাতে ইসলামে তাকে হচ্ছে গ্রহণ করেছে। তাকে আ এটাকে কি বলে যে তিনি যোগ দিয়েছেন জামাতে ইসলামে এবং জামাতে ইসলামে যিনি বা আমি তার সাথে এবং তার সাথে আরো বেশ কয়েকজন নেতৃস্থানীয় মানুষজনের সাথে ছবি তুলে সেটা Facebook এ প্রকাশ করা হয়েছে বা সোশ্যাল মিডিয়াতে এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম একজন মানুষ গতকালকে তিনি চ্যানেল আই এ একটা সাক্ষাৎকার দিয়েছেন। বলেছেন যে কেন তিনি আসলে বিএনপি থেকে জামাতে এসে যোগদান করলেন। তার বক্তব্য হলো যে তিনি বিএনপির ক্রান্তি লগ্নে বিভিন্ন সময়ে তিনি বিএনপির জন্য কাজ করার চেষ্টা করেছেন। কিন্তু আল্টিমেটলি আসলে কোনো একটা গ্রুপ বা কোনো একটা অন্ধকার শক্তির জন্য তাকে আসলে সেভাবে কেউ গুরুত্ব দেয়নি। বরঞ্চ উচিত কথা বলার জন্য নাকি তাকে ৫ বার মানে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। আ কিন্তু আদতে বহিষ্কারের কথা বলা হলেও তার বক্তব্য হলো যে তিনি আসলে বহিষ্কার হয়েছেন কিন্তু তার একটা জনমত আছে, তার এলাকায় তার একটা আ ভালো ফিল্ড আছে। তাহলে এই ভোটাররা কোথায় যাবে? কাকে ভোট দিবে? তার প্রশ্নটা হচ্ছে এইরকম। যদিও আ দেখা গেছে যে আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু তিনি বেশ আওয়ামী লীগ সরকারের গা ঘেঁষা ছিলেন। আ তিনি পাওয়ার প্ল্যান্টের লাইসেন্সও পেয়েছিলেন আরকি। যাক আমরা সেদিকে না হয় নাই যাই। এখন প্রশ্ন হচ্ছে জামাত আসলে কেন এই লোকটাকে গ্রহণ করল? এটা একটা প্রশ্ন কিন্তু। এখন তো মানুষ বলতেই পারে। তবে এর পিছনে একটা কথা আছে যে না, আসলে ইনি বিএনপিতে থাকলেও আদতে তিনি আসলে নিচে জামাতি ছিলেন। এটাও কিন্তু একটা আশঙ্কার ব্যাপার। যে তিনি আসলে মনে জামাত কিন্তু উপরে বিএনপি ছিলেন। এখন সেটা প্রকাশ হয়েছে। যেমনটা জুলাই অভ্যুত্থানের পরে কায়েম সাদিকদের ব্যাপারে আসছে আরকি। তো এইরকম যদি হয়ে থাকে তাহলে এরকম কতগুলো নেতা বিএনপি বা আওয়ামী লীগের ভিতরে জামাতের আছে? এটাও এক ধরনের প্রশ্ন কিন্তু করা যেতেই পারে বা বলা যেতেই পারে যে আসলে এরকম কি আরো নেতা বিএনপির ভিতরে আছে? সময় হলে তাদেরকে তারা হচ্ছে প্রকাশ্যে নিয়ে আসবে। আর যদি সেরকম না হয়, কৌশলগত কারণে যদি সেরকম না হয়, তিনি যেহেতু বিএনপি থেকে বহিষ্কারকৃত একজন নেতা, তিনি কোথায় যাবেন? তিনি এখন চাচ্ছেন যে জামাতে ইসলামে এসে নির্বাচন করার জন্য। যদি এরকম হয় ব্যাপারটা, তাহলে কিন্তু জামাতকে নিয়ে এখন প্রশ্ন তুলবে এবং কিছু মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলছে অলরেডি। আর যদি ব মনে হয় যে না রাজনৈতিক কারণে এখন সামনে নির্বাচন আমাদেরকে আসলে এমন কিছু প্রার্থী আ পা পিক অ্যান্ড চুজ করতে হবে যে যারা আসলে সংসদে যাওয়ার মতন তাদের একটা ফিল্ড আছে এবং সংসদীয় আসন সংখ্যা বাড়ানোর জন্য হলে এই ধরনের মানুষকে তারা পিক অ্যান্ড চুজ করে হয়তোবা তুলে নিয়ে যদি সেরকম হয় তাহলে তো আওয়ামী লীগের আপনি ওই ওবায়দুল কাদেরকেও নিয়ে আসতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী কামালকেও নিয়ে এসে আপনি আপনার দলে যোগদান করতে পারেন। তাদের তো ফিল্ড বাংলাদেশে খারাপ নেই। তাই না? আপনি যদি বিএনপি থেকে তুলতে পারেন তাহলে ওদেরকেও তুলে নিয়ে আসতে পারেন। যাই হোক এইটা একান্তই জামাতে ইসলামের তাদের নিজেদের ব্যাপার, তাদের নিজেদের সিদ্ধান্ত। তারা হয়তোবা ভালো বোঝেন, অনেক ক্যালকুলেশন করে হয়তোবা তারা এই জায়গাটাতে এসছেন। এর পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হাদি। এই যে ওসমান হাদিকে গুলি করা হলো যে টার্গেট মানে যে শুটার ছিল বলা হচ্ছে যে তার নাম করিম ফাইসাল করিম তিনি আদাবরের ছাত্র লীগের সভাপতি ছিল বা তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্কযুক্ত ছিল আরকি। এবং সেটা নিয়ে ডিসেন্ট একটা প্রতিবেদন প্রকাশ করেছে। আজকে দেখলাম সেই প্রতিবেদনটা। সেই প্রতিবেদনে দেখা গেছে যে এই ফাইসাল করিম তিনি গত ২৪ এর নভেম্বরে আ অক্টোবরের দিকে তিনি একটি ৳১৭,০০,০০০ ছিনতাইয়ের মামলা হয় তার বিরুদ্ধে এবং নভেম্বরে তিনি
উম আ তিনি গ্রেফতার হন। পরবর্তীতে দেখা যায় যে এই মামলাতে তাকে আ তিনি জামিন পান এবং জামিন পাওয়ার ক্ষেত্রে যে ২ জন ব্যক্তি সবথেকে বেশি ভূমিকা রেখেছেন এবং ওকালতনামায় যাদের সিগনেচার পাওয়া গেছে এবং জামিনদার হিসেবে যাদের সিগনেচার পাওয়া গেছে, যাদের তথ্য পাওয়া গেছে, তারা হচ্ছেন বিএনপির খুবই ভাইটাল একজন ব্যারিস্টার। আ তার ভিতরে একজন হচ্ছে মাহফুজুর রহমান। তিনি হচ্ছে তার ওকালতনামায় তার সিগনেচার আছেন এবং সেই সাথে আরেকজন আছেন তিনি হচ্ছে কায়সার কামাল। কায়সার কামাল হচ্ছে কেন্দ্রীয় নেতাদের ভিতরে একজন। তে এই যে আমরা ধরে নিচ্ছি যে ডিসেন্ট যে কথা বলেছে এবং এই ফাইসাল করিম সে যদি সত্যিকার অর্থেই যদি আ এখানে কিলার হয়ে থাকে বা শুটার হয়ে থাকে, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে টাকার জন্য আমাদের আসলে নীতি নৈতিকতার কোনো মূল্য নেই। আমাদের রাজনৈতিক মতাদর্শের কোনো মূল্য নেই। আমরা চিহ্নিত এরকম একজন আওয়ামী সন্ত্রাসীকে জামিনের জন্য টাকা তো বড় অঙ্কের টাকা নিয়ে তো তারা অবশ্যই এই কাজটা করেছে। মানে আইন পেশায় আছেন ঠিক আছে টাকা নিবেন ভালো কথা। কিন্তু বুঝে শুনে তো আপনারা আসলে আ আপনার আপনার মক্কেল ধরবেন, তাই না? তো সেখানে দেখা যাচ্ছে যে এই ফাইসাল আ করিম যিনি তাকে আ জামিনের জন্য যেই ২ জন ব্যক্তি কাজ করেছেন মাহফুজুর রহমান এবং সেই সাথে ব্যারিস্টার কায়সার কামাল। তো তারা হচ্ছেন বিএনপির একদম বিশেষ করে কায়সার কামাল তিনি হচ্ছে বিএনপির একজন বড় নেতা, কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা। তো তারা এই, এই শুটারকে জামিনের ব্যবস্থা করেছেন এবং শুধু এই ২ জনের ব্যাপারেই শুধু কথা বললে হবে না। আমার মনে হয় যে এরকম একজন ক্ষেত্রে শুটারকে কিভাবে কোর্ট জামিন দিল আসলে, তাই না? কোর্ট কিভাবে জামিন দিল এবং পরবর্তীতে ১ বছর এক্সটেনশন করা হয়েছে এবং পিটিশনকারী যিনি মাহফুজুর রহমান এবং সেই সাথে এইটার জামিনদার যিনি তিনি কায়সার কামাল এই যে ২ জন ব্যক্তি তারা জেনে শুনে ওই পক্ষের লোককে আ তারা টাকার বিনিময়ে জামিনের ব্যবস্থা করেছেন। এইটা হয়তোবা এরা ইনভেস্টিগেট করে এই ব্যাপারটা তারা জনসম্মুখে নিয়ে আসলো বা আমরা জানতে পারলাম। কিন্তু এর পিছনে এরকম কত শত ঘটনা যে ঘটছে যেখানে বিএনপির আ খুব বড়, বড় লিডার যারা আইন পেশায় আছেন তারা তাদেরকে টাকার বিনিময়ে এসব জামিনের ব্যবস্থা করছেন। আজ দেখেন এই যে তারা জামিনের ব্যবস্থা করেছেন জন্যে আজ হাদির এই পরিণতি ঘটল। আচ্ছা এবার আসি যে হাদি এত মানুষ থাকতে কেন এনসিপি নয়, কেন সাদিক কায়েম নয় কিংবা কেন মানে এটা বোঝাই যাচ্ছে যে আগামী নির্বাচন যেন কোনো অবস্থাতে না হয়, সুষ্ঠু স্বাভাবিক যেন কোনো নির্বাচন না হয়, সেইটা বানচাল করার জন্য যা করার দরকার সবকিছু করবে পতিত সরকার। এ বিষয়ে কোনো ভুল নেই এবং পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে স্পষ্ট বলছেন যে তোমরা কথা বেশি বলো না, কাজ করে দেখাও। যারা কথা বেশি বলে তারা কাজ পারে না। এবং তিনি স্পষ্ট বলেছেন যে বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি বেড়েছে, তাদেরকে হিট করতে হবে আরকি। তো এগুলো সোশ্যাল মিডিয়াতে তাদের ভয়েস রেকর্ডিং আসছে আমরা শুনতে পাচ্ছি। সো এটা বোঝাই যাচ্ছে যে সামনে নির্বাচন যেন কোনো অবস্থাতেই সুষ্ঠু স্বাভাবিক না হয়। কারণ আওয়ামী লীগকে একদম বা আইনগতভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সো আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হবে। সো এটা তারা জানে যে এই নির্বাচনে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে আগামী ৫ বছর ১০ বছরে তাদের আর দেশে ফেরাটা কঠিন হয়ে যাবে। এটা তারা খুব ভালোভাবেই জানে। তাদের কোনো অস্তিত্বই থাকবে না, আইনগতভাবেও থাকবে না, বাস্তবেও থাকবে না। আর যদি শেখ হাসিনা মারা যায় তাহলে তো পুরা দলটাই হয়ে যাবে অনলাইন দল আরকি। তো সেদিকে যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে যে টার্গেটটা কেন হাদী হলেন? কেন ওসমান হাদী হলেন? কেন এটা হাসনাত হলেন না? কেন এটা আ নাহিদ হলেন না? কেন সার্জিস হলেন না? কিন্তু কেন ফুয়াদ হলেন না? ফুয়াদকে যদিও কিছুদিন আগে আ তার উপর অবশ্য হামলা হয়েছিল আরকি। তো সেদিকে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে হাদী কেন? হাদীকে বেছে নেওয়ার পিছনে আমার কাছে যে বিষয়টা মনে হয় সেটা হলো যে সে বড় কোনো দলের কেউ না। তার পেছনে বড় কোনো শক্তি নাই। আপনি দেখেন ইনকিলাব মঞ্চ বলতে হাদী সবাই চেনে। হাদী মানে ইনকিলাব মঞ্চ মানে হাদী। এর বাইরে আপনি আর ২ জন ব্যক্তি বা ৩ জন ব্যক্তির নাম বলতে পারবেন না। সে যেভাবে নিজের জনপ্রিয়তা তৈরি করছে এটা ভবিষ্যতের জন্য খুব ভালো একটা লক্ষণ আমরা মনে করতে পারি। তো সেদিক থেকে হাদীকে যদি শুট করা হয় তাহলে দেখবেন যে উম মানে একটা ত্রিমুখী একটা সমস্যা তৈরি হবে। আ বা হয়তোবা জামাত শিবির বলবে বিএনপি, বিএনপি বলবে জামাত শিবির। ইভেন শুধু তাই না, এই ঘটনাটার কোনো তদন্ত হয়নি, কিছু হয়নি। স্বয়ং তারেক জিয়া সে কিন্তু তার একটি বক্তব্যে বলেছেন যে, "এটা হচ্ছে যু যুদ্ধ আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি এই কাজটি করেছে।"
যদিও এই ২০২৫ সালে এসে তার কাছ থেকে এই ধরনের বক্তব্য আমরা একেবারেই পছন্দ করি না। বা আমার কাছে মনে হয় যে না এই ধরনের বক্তব্য তার দেওয়া উচিত না। তার বলা উচিত হয়তোবা ছিল যে এটার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কারা এটার পিছনের শক্তি, সে যে দলেরই হোক না কেন, কারা এটার পিছনের শক্তি তাকে ধরা হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। কেন সে আসলে আ এই ধরনের ঘটনা ঘটালো। এটা তো বোঝাই যাচ্ছে যে আসলে বাংলাদেশে যেন কোনো অবস্থায় সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি যেন না তৈরি হয়, সেটার জন্য একটা বিশেষ মহল এই কাজটা করাচ্ছে। এটা বোঝাই যায়। এইটা আমজনতা হয়ে যদি সবাই বুঝতে পারে, তার মতন একজন লিডার যদি না বোঝেন তাহলে তো দুঃখজনক ব্যাপারটা। তো সেদিক থেকে দেখেন যে অলরেডি এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। এ ওকে দোষ দিচ্ছে, ও ওকে দোষ দিচ্ছে। কিন্তু মূল কারা আসলে এই কাজটা করলো সেদিকে ফোকাস নাই আসলে, হ্যাঁ? তো এটা ইচ্ছাকৃতভাবেই একজন দুর্বল, তার রাজনৈতিক প্ল্যাটফর্ম খুবই দুর্বল, তার কোনো সাপোর্ট নেই, সেদিক থেকে তাকে হিটটা করা হয়েছে। যদি এনসিপির কোনো নেতাকে করা হতো, এ এইটা হয়তোবা আরো ম্যাসিভলি একটা রিপারকাশন আমরা দেখতে পারতাম। কিন্তু আল্টিমেটলি যেটা হচ্ছে হাদিকে মারার পরে গোটা বাংলাদেশ কিন্তু এখন হাদি কেন্দ্রিক হয়ে গেছে। এখন সবাই হাদি হয়ে গেছে। হুম? তবে এখানে একটা বিষয় আমি বলতে চাই, যে দলই যে পক্ষই হোক না কেন, ইভেন রিসেন্টলি এই গতকালকের ফেসবুকে দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগের নেতা সে স্পষ্ট এবং ফেসবুকে ওপেন আ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আম্মারের প্রতি। আম্মার হচ্ছে রাকসুর হচ্ছে জিএস। তো বলছে যে, "তোর হিসাব পাওনা আছে আরকি।" হ্যাঁ? মানে তাকে আসলে হত্যার হুমকি দিয়েছে। কারণ রাজশাহীতে ছাত্রলীগের মাসুদকে পিটিয়ে মারা হয়েছিল কিছুদিন আগে গত বছর আরকি। তো সেইটার কারণে আম্মারকে মারা হবে। তো আপনি consequence গুলো দেখেন যে আপনি হাদীকে হিট করা হয়েছে। এরপরে ছাত্রলীগের একজন নেতা বলছেন আম্মারকে খুন করা হবে। এর মধ্যে আবার আলোচনা চলছে যে ওদের নাকি প্রায় ৫০ থেকে ৬০ জনের একটা হট লিস্ট আছে। সেটা একের পর এক হয়তোবা তারা হিট করবে। গতকালকে যখন আ এই হাদীকে মারার প্রতিবাদে যে মিছিল করা হয় সেখানে উত্তরাতে ২ জনকে কোপানো হয়েছে। সব জায়গাতেই কিন্তু বিচ্ছিন্নভাবে কিন্তু হিট করা শুরু হয়েছে। সো বোঝাই যাচ্ছে কোন একটা বিশেষ দল তারা পুরো বাংলাদেশের রাজনৈতিক অবস্থা প্রেক্ষাপটকে অশান্ত করার জন্য এটা ইচ্ছাকৃতভাবে করছে এবং তারা করতেই থাকবে সামনে। সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে ইউনূস সরকারের। ইউনূস সরকারের প্রত্যেকেই হচ্ছে একেবারে অচল। প্রত্যেকে একেবারে অচল। আপনি একদম আইন উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা সব জানেন। তার তার আ আমার তো মনে হয় তার প্রত্যক্ষ মদতে বলেন, তার আশকারাতে বলেন কিংবা তার সহযোগিতা বলেন না কেন, শত, শত আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা জামিনে বের হয়ে যাচ্ছে আরকি। হ্যাঁ? তার জায়গাতে তিনি স্ট্রিক্ট না। তো আমি সে জায়গায় কথা বলব না। সম্পূর্ণ দায়ভার ইউনূস সরকারের। কারণ তার তার সরকারের যে সকল উপদেষ্টা মন্ডলী যারা আছেন, অ্যাডভাইজার যারা আছেন, একটাও কাজের না। একটাও কাজের না। আপনি যার কথাই বলেন, সেও স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেন, আর আপনি প্রতিরক্ষা উপদেষ্টার কথা বলেন, আইন উপদেষ্টার কথা বলেন, আর পরিবেশ উপদেষ্টার কথাই বলেন না কেন। দিন শেষে গত ১.৫ বছরে ফলাফল শূন্য। তবে কয়েকটা জিনিসের কথা আপনাকে বলতেই হবে ডক্টর ইউনূসের। সেটা হচ্ছে যে তিনি পোর্টের বিষয়ে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। ১৫ জন সেনাবাহিনী অফিসারকে গুম খুন কমিশনের যে মামলা হয়েছে সেটার একটা তাদেরকে অ্যারেস্ট করেছেন সেটা একটা বিষয়। আ একটা মামলা শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। সেটা একটা ভালো দিক। এর বাইরে দেখেন, এর বাইরে কিন্তু আসলে তাদের কোনো অর্জন নেই। তো সামনে আ আগামী ২ মাস আমার মনে হয় না যে আসলে এই সরকার খুব একটা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বলেন বা মানে স্বাভাবিক যে পরিবেশ সেটা তারা আসলে বজায় রাখতে পারবে না। এবং কোনো অবস্থাতেই সামনে রাজনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হবে বলে আমার এট লিস্ট মনে হয় না। কারণ আসলে এই সরকারের সক্ষমতাই নেই যে সামনে যদি আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ যদি এভাবে যদি হিট একের পর এক করতেই থাকে তাহলে যেটা হবে এই সরকার আসলে ট্যাকলই দিতে পারবে না এবং সেই সক্ষমতাই তাদের নেই। আর ২ আরেকটা জায়গা আমি একটু বলতে চাই যে কেন হাদীকে আসলে হিট করা হলো? আরেকটা প্রশ্ন। কেন এই তরুণকে কেন হিট করা হলো আসলে? এর পরবর্তীতে হয়তোবা যাদের নাম আছে সবগুলাই দেখবেন তরুণ নেতাদের। আপনি কোথাও দেখবেন না বড়, বড় বিএনপির প্রথিতযশা কোনো নেতার নাম আছে যাদেরকে হিট করা হবে আরকি। বিভিন্ন আ আ চি বা YouTube চ্যানেলে বলেন বা যেকোনো জায়গায় যে টেলিগ্রাম চ্যানেলগুলোতে যেখানে বলা হচ্ছে, আলোচনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেখানে কিন্তু বিএনপির বা জামাতের বড়, বড় লিডারদের কিন্তু কোথাও কোনো নাম নেই। সব তরুণ ইয়াংদের। মূল যে ব্যাপারটা বাংলাদেশের রাজনীতি হর্তাকর্তাই হচ্ছে এলিট শ্রেণী। বাংলাদেশের যারা রাজনীতি করে, যারা মন্ত্রী মিনিস্টার সব হচ্ছে এলিট শ্রেণী। তারা চায় না যে তরুণরা উঠে আসুক এই জায়গাটাতে।
তরুণরা লাঠিয়াল বাহিনী। তাদেরকে যা বলবো ওরা তাই করবে। ওরা কেন পলিসি মেকার জায়গাতে আসবে? ওরা কেন সংসদে আসবে? এই এলিট শ্রেণীরা কখনোই চায় না একদম সাধারণ পরিবারের জায়গা থেকে, সাধারণ পরিবার থেকে ধরেন হাসনাত, তার প্রবাসী বাবা ছিলেন। তো হাসনাত, তারপরে এই যে হাদি, এরকম পরিবার থেকে সন্তানরা এসে মূলধারা রাজনীতি করবে, এটা তারা মানতেই চায় না। এবং তারা এখন যেটা করছে, যে পক্ষই করুক না কেন, এই তরুণদের মনোবল যদি একবার ভেঙে দেওয়া যায়, এই তরুণদেরকে যদি একবার পিছনে সরাইয়া দেওয়া যায়, তারা যদি একবার ভয় পেয়ে যায়, তাহলে কিন্তু দিন শেষে এলিট শ্রেণী ওই প্রবীণদেরই জয় জয়কার। কিন্তু আমার কাছে মনে হয় আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগ বলেন বা যে পক্ষই হোক, যত বেশি হিট করবে এই তরুণদের প্রতি, তরুণরা আরো বেশি এগ্রেসিভ হয়ে যাবে। এবং সেটা জুলাই আগস্টে আমরা দেখেছি। এবং যদি আওয়ামী লীগ এইভাবে যদি হিট করতেই থাকে, হয়তোবা ভবিষ্যতে যদি আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ থেকেও থাকে, যদি এভাবে তারা হিট করতে থাকে তাহলে আওয়ামী লীগ আর কোনোদিনই বাংলাদেশে ফিরতে পারবে না। এই তরুণ প্রজন্ম এক হাদিকে মেরে তারা তাদের সর্বনাশ করেছে আমি মনে করি। তারা যারা মেরেছে তারা তাদের সর্বনাশ করেছে। এক হাদিকে মারার ফলে কিন্তু পুরো বাংলাদেশের নজর এখন হাদির উপরে, এখন সবাই নিজেকে হাদি ভাবছে আসলে। তাই না? এতদিন তো মানুষ আওয়ামী লীগ ভাবতো, বিএনপি ভাবতো, এখন সবাই হাদিকে ভাবছে। এরপর আপনি আরেকজনকে ফেলবেন, সাধারণ মানুষ, সাধারণ ইয়াং তরুণরা তাকে আ নিজেকে খুঁজে পাবে তার মধ্য দিয়ে। তো যত দিন যাবে যত বেশি তরুণদের উপর হিট হবে, যত বেশি তরুণদেরকে টার্গেট করবেন, যত বেশি তরুণদেরকে মারবেন, তরুণরা তত বেশি সামনে এগিয়ে যাবে। অপ্রতিরোধ্য হবে, মাঝখান থেকে আপনারা বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন।